বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য এবং যুক্তফ্রন্টের মুখ্য সমন্বয়ক এবং বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার গোলাম সরোয়ার মিলন, একসঙ্গে নির্বাচন করলেন এবং নতুন সরকারও গঠিত হলো, নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলো, সব মিলিয়ে নতুন সরকার নতুন বছরে যাত্রা শুরু করলো। কেমন এই যাত্রা, কেমন এই সরকার, কেমন এই রাজনৈতিক শক্তি? ধন্যবাদ ঝিলু ভাই আপনাকে এবং আমার এলাকার সিংগাইর, দক্ষিণ মানিকগঞ্জ, হরিরামপুর সহ সমগ্র দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই যে নতুন বছরে আমাদের প্রাপ্তি হলো যে অঙ্গীকার নিয়ে আমরা মহাজোট করেছিলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির যে মহাসড়কে আমরা উঠেছি, আমরা সেটাকে বজায় রাখতে চাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই। কথাটা বললাম এই কারণে, আপনারা জানেন ডেল্টা প্ল্যান যেটা 2021 সনে মধ্যে শেষ হবে, বড় বড় মেগা প্রজেক্টগুলি আছে, যেমন ধরেন পদ্মা ব্রিজ, মেট্রো রেল, পায়রা সমুদ্র বন্দর সহ অনেক প্রজেক্ট আছে, যেটা আমি বলে সময় নষ্ট করতে চাই না। এবং এই জিনিসগুলি পাশাপাশি 2021 সনের মধ্যে বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী, এটা কিন্তু পালন করতে হবে। এই জিনিসটাই কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু যে যাই বলুক, কোনো নির্বাচন কখনো আমি বলবো যে 100% শুদ্ধ হয় না। এই নির্বাচন নিয়ে কথা বলতে গেলে শুদ্ধ অশুদ্ধ, বিচ্যুতি ত্রুটি আছে, আমি অস্বীকার করব না, কিন্তু এটাই সত্যি কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ, তার গতিশীল নেতৃত্ব এবং তার যে ক্যারিসমেটিক একটি লিডারশিপের কারণে আজকে আওয়ামী লীগের নেতৃত্বাধীনে এই মহাজোটের বিজয়। এটা আমরা যে যাই বলি না কেন, ব্যক্তিগত ইমেজে এখানে কেউ জয় লাভ করেছেন বলে আমি মনে করি না। তো সুতরাং আজকে উনি যে নতুন মন্ত্রিসভা করেছেন, আমি এটাকে স্বাগত জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এখানে অনেক চমক আছে, অনেক প্রবীণদেরকে বাদ দিয়ে নতুনদেরকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে এবং নতুন প্রজন্মকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই নতুন প্রজন্মই পারবে। কারণ আপনারা জানেন 2 কোটি নতুন ভোটার, এই 2 কোটি নতুন ভোটারকে কিন্তু স্বাধীনতার পক্ষের প্রথম ভোটটা কিন্তু স্বাধীনতার পক্ষে কিন্তু তারা দিয়েছে। তো আজকে এই এই প্রত্যাশা যেমন রয়েছে, প্রাপ্তি কি হয় সেটাই দেখার বিষয়। বড় বিজয়, বড় এবং বড় কিন্তু চ্যালেঞ্জও রয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার এই প্রজেক্টগুলিকে বাস্তবায়ন। আমি চ্যালেঞ্জটা দুইভাবে বিভক্ত করতে চাই। পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে একটা, আরেকটা আছে ইকোনমিক্যাল। পলিটিক্যাল চ্যালেঞ্জ বলতে আপনি ধরেন অনেক সময় একটা বড় দল এত বড় এত মানে বিজয়, নিজের ছায়ার সাথেও নিজের দলের এই যে প্রবীণ নেতৃত্ব বাদ দিয়েছেন, তারা নিশ্চয়ই দলের সাথে থাকবেন, তারা দলের উপদেষ্টা থাকবেন, এটা আমি বিশ্বাস করি। কিংবা এর মধ্যে আমরা যারা শরিক দল আছি, এদের অনেকের হয়তো প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু যে লক্ষ্যকে সামনে নিয়ে আজকে এই জোটটি গঠন করা ছিল, সেই লক্ষ্য পূরণটাই কিন্তু আমাদের মুখ্য লক্ষ্য। এখন হয়তো ব্যক্তিগত প্রাপ্তি, আমি যেমন মহাজোটের আমি নমিনেশন চেয়েছিলাম, আমি মহাজোটের নমিনেশনটা পাইনি। আমি নির্বাচনে গিয়েছিলাম, আলটিমেটলি মহাজোটের একজন প্রাপ্তি থাকবে এবং আমি এই কারণেই স্যাক্রিফাইসটা করেছি, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার অভিপ্রায় এবং আমার নেতার পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিকল্প ধারার প্রেসিডেন্ট ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর ইচ্ছায় আমি আমার প্রার্থিতার সমর্থন করেছি, আমি আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমকে। তো আমি যেটা বলতে চাচ্ছি সংক্ষেপে, সেটা হচ্ছে যে আজকে এই যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য নতুন মন্ত্রিসভা হয়েছে, নতুন প্রবীণ যারা আছেন তো আছেনই, তার মধ্যে নতুন একেবারে ফ্রেশ নতুনও আছেন এবং তাদেরকে দিয়ে আমার মনে হয় যে সমস্ত
মন্ত্রিসভার শপথে দেখলাম যাদের না তারা ভালো করবে, এটা ব্যক্তিগতভাবে আমি চিনি। যেমন সবার নাম তো আর বলতে পারবো না, ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে ভালো করে চিনি। যেমন টিপু মুন্সি আমার বিজিএমির প্রেসিডেন্ট ছিল, আমি জানি আমি গার্মেন্টস ছিল, আমি তাকে পার্সোনালি চিনি, এই জন্য নামটা তার বললাম। সে সফল প্রেসিডেন্ট ছিল, সে বাণিজ্য মন্ত্রী ভালো জায়গায় দেওয়া হয়েছে, তো সুতরাং এই জায়গায় উনি ভালো করবেন। এইভাবে যত মন্ত্রী নতুন মুখ দেওয়া হয়েছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যতটুকু জানি তারা ভালো করবে। যেটা বলছিলাম যে আগামীর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক যে চ্যালেঞ্জটা সেটা হলো যে বিরোধী দলকে একটি স্পেস দিতে হবে রাজনীতি করার জন্য, এবং আর ইকোনমিক চ্যালেঞ্জটা হলো, অর্থনৈতিক চ্যালেঞ্জটা হলো যে এই মেগা প্রকল্পগুলিকে বাস্তবায়নের জন্য যে অর্থনৈতিক চাপ এইটাকে বাস্তবায়ন করতে হবে। এবং আপনি জানেন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সুতরাং সুশাসনের প্রশ্নে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রশ্নে, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, জঙ্গিবাদ মুক্ত, এই যে জিনিসগুলি এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য মহাজোট, আমার বিশ্বাস, যারা শুধু প্রাপ্তির আশায় যদি এখানে কেউ এসে থাকেন, কিংবা প্রাপ্তি তো অবশ্যই চাহিদা থাকবেই, আমরা ব্যক্তিগতভাবে আমারও প্রাপ্তি, আমি মনে করি যুক্তফ্রন্টের মুখ্য সমন্বয়ক হিসাবে, প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমি এমপি হতে চেয়েছিলাম, আমি পদ চাই, এটা আমার সাইকোলজিক্যাল, এটাকে আপনি দোষ বলতে পারেন না। কিন্তু লক্ষ্যটা তো পলিটিক্যাল থাকতে হবে। সে পলিটিক্যাল হলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা ঐক্য থাকতে চাই। আমি আমার কথাটা এখানেই শেষ করতে চাই। আমার খুব প্রিয় কাছের ভালো মানুষ তৈমুর ভাই এখানে আছেন, ওনাদের মতো ভালো মানুষের এখন উনিও কিন্তু নমিনেশন পান নাই। কারণ এই যে মনোনয়ন বাণিজ্যটা, যেটা বিএনপি কিন্তু আজকে দেখেন ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার দলের পরাজয় হয়েছে, দলের মধ্যে শৃঙ্খলা নাই, কিংবা দলের মধ্যে অনৈক্য, বিভিন্ন কারণে যে কথাটা তারা বলেছিলেন, যে তা দোষারোপ করছেন যে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, তারা বলেছিলেন কি নির্বাচনের দিন ভোট পাহারা দেওয়ার জন্য নীরব ভোট বিপ্লব হবে। আমরা দেখেছি যে সেখানে কোনো তাদের এজেন্ট তো ছিলই না, বরঞ্চ তাদের কোনো কর্মীরা কিংবা ভোটাররা তারা সেখানে করেন নাই। তো এতে প্রমাণিত হয়েছে, তারা হয়তো বলবেন, আমার তৈমুর ভাই বলবেন আমাদেরকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এটা হয়তো তারা বলবেন, কিন্তু ঘটনাটা তা না। আমিও নির্বাচনে, আমি ভোটের দিন আমি এলাকায় ছিলাম। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু শেখ হাসিনার বিকল্প কিন্তু শেখ হাসিনাকে বেছে নিছে, এবং তাদের চিন্তা চেতনায় কিন্তু একটা ধারণা এসেছে যে আগামীতে ওই আল্ট্রাসোনোগ্রাম করলে যেমন এখন বাবা মা জানতে পারে আসলে তার এবার ছেলে হবে না মেয়ে হবে, এবার পাবলিক কিন্তু জানতেই পারছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে। গণজোয়ার কিন্তু আওয়ামী লীগের পক্ষে, মহাজোটের পক্ষেই ছিল। তো সুতরাং এইখানে এখন প্রশ্ন, যদি আপনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্ন তোলেন, হ্যাঁ সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটাকে কারেকশন করার জন্য আগামীতে থাকবে। শেষে আমি বলবো যে আমরা যেটা আমাদের ইশতেহারটায়, যেটা ইশতেহার আছে আপনারা দেখছেন, আমরা যেটা প্রধানমন্ত্রীকে দিয়েছি, উনিও নীতিগতভাবে কিছু কিছু একমত হয়েছেন। আগামী 5টি বছর যদি উনি ক্ষমতায় থাকেন, উনি যেমন দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশের কথা বলেছেন, আমরা কয়েকটা কথা বলেছি। আমরা বলছি এই 300 পার্লামেন্টকে 7 কোটি মানুষের দেশ না, কিন্তু এখন তার আপনাদের ইশতেহার নিয়ে আলোচনা করে লাভ না, নেই। আমি পয়েন্ট ইশতেহারের লম্বা কথা বলে নাই। 300 পার্লামেন্টের জিনিসকে আমরা 450 জন উন্নীত করা উচিত, এবং এটা হবে। কিন্তু আমি আপনাকে রেকর্ডে বলতেছি, কারণ হাউস অফ কমন্স যখন আপনারা ক্ষমতায় আসবেন আর কি। না, ক্ষমতা আপনি অস্বীকার, মোদি যদি 2টা সিট পেয়ে তারা যদি ক্ষমতায় আসতে পারে, আপনারা আমাদেরকে তো আন্ডারমাইন করেন কেন? ওয়াই আন্ডারমাইন করলাম না, হ্যাঁ, আমি বললাম যখন আপনারা আসবেন তখন হবে। আমরা না আসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মেনে নিতে পারেন। এবং আরেকটা কথা বলেছি, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। আমরা যেটা জাতীয় পার্টিও বলছে, বিরোধী দলের ভূমিকা, এবং জাতীয় পার্টিকে আমি এখানে ধন্যবাদ জানাতে চাই। তারা এবার মনে হয় একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সত্যিকারভাবে বিরোধী দলের আচরণ করবেন। যদি সত্যি তারা করতে পারেন, এবং তাহলে অনেক কিছুই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় সুবাতাস বইবে ভবিষ্যতে। আর আমার প্রিয় তৈমুর ভাইকে আমি ফ্লোর দিচ্ছি, হ্যাঁ আমি ফ্লোর দিচ্ছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে এই জামাত শিবিরকে পরিত্যাগ করুন, এদেরকে ডিভোর্স করুন, তাহলে রাজনীতিতে একটা জায়গায় আসবে। ধন্যবাদ। জি, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমার মনে হয় ইতিমধ্যে আমি প্রশ্ন ছাড়াই আপনার বলবার অনেক উপাদান আপনি পেয়েছেন। তারপরেও ধন্যবাদ আপনাকে। আর নতুন সরকার কেমন হলো, নতুন যাত্রা, নতুন, আমি এর আগে একটু বলতে চাই যে বাংলাদেশের, সেই সঙ্গে আপনার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে এসেছেন মিস্টার গোলাম সরোয়ার মিলন, সেটিও হয়তো আলোচনা আসবে। ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে, জাতিকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে চাই, প্রকাশ করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী এবং সাধারণ সম্পাদক, তার দাফন হলো, তার রুহের মাগফিরাত কামনা করি।
তার প্রতি শোক জানাচ্ছি। শোক জানিয়ে বক্তব্যটা শুরু করছি। সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ আশরাফুল ইসলাম হয়েছেন। কেন তাকে শ্রদ্ধা করছি? যে আওয়ামী লীগ আমাদের উপরে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলো। আমরা যখন 1/11-এর সময় জেলখানায়, তখন দেখছি যে তিনি এই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, এবং তার কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলি তিনি বলছেন যে বিএনপি ছাড়া একটা অংশগ্রহণ নির্বাচন হবে না, বা দলের মধ্যে যে লুটপাট সেই সম্পর্কে তিনি বলছেন যে দলের যে খাই করলে চলবে না। এবং আমাদের কাছে যে রিপোর্ট, যে তিনি তার এলাকায় কোনো বিএনপির লোকেকে গাইবি মামলা দেন নাই, গাইবি অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই। তো সেই হিসাবে এই ধরনের লোকে এখন দরকার। সরকারে যে থাকবে, প্রতিহিংসা যার নাই, এই ধরনের মানুষ যদি সরকার চালায় তবে দেশের মানুষ ভালো থাকবে। এই জন্য তার প্রতি সমবেদনা জানাই, শোক জানাই। এখন গোলাম সারওয়ার মিলন ভাই অনেকগুলি কথা বললেন যে নির্বাচন নিয়ে কথাটা বলি, যে উনি বলছেন যে 100% নির্বাচন সুষ্ঠু কোথাও হয় না। এটা নির্বাচন কমিশন হয় না, হ্যাঁ, শুদ্ধ এবং সুষ্ঠু এবং শুদ্ধ হয় না। এটা প্রধান নির্বাচন কমিশনার বলে, সরকারের বড় বড় আমলারা বলে, যারা শপথ নিয়ে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যারা শপথ নিয়েছেন। তো এখন আমি এই কথাটা বললে খুশি হব যে কত পার্সেন্ট এখানে সুষ্ঠু হয়েছে। 100% হয় না মেনে নিলাম, কিন্তু কত পার্সেন্ট নির্বাচনটা হয়েছে, এবং আদৌ এটা কোনো নির্বাচন হয়েছে কিনা, আদৌ এই প্রসেসকে নির্বাচন বলে কিনা। অংশগ্রহণমূলক তো হয়েছে, এটাকে এটা কাগজে কলমে অংশগ্রহণ। আমি আপনাকে বলি যে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় দল। আমি আমার দলেরও সমালোচনা এই জায়গায় করতে চাই যে কৌশলে হয়তো আমরা হারিয়ে গেছি, নির্বাচনে আমরা হারি নাই, আমরা কৌশলে হারছি। যেমন এই কথাটা কেউ বলেই না, সকলেই বলে নির্বাচন সুষ্ঠু অসুষ্ঠু। একটা কথা নতুন করে বাড়িছে, এটা আমরা নিজেরা জ্ঞানপাপী হয়ে গেছি কিনা জানি না, যে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, এরপরে এটার নাম হলো বিচ্ছিন্ন ঘটনা। আমার জীবন যাচ্ছে, আপনার কাছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এই নির্বাচন কমিশন এর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বলা হয়েছিল যে গায়বী মকদ্দমা সম্পর্কে। গায়বী মকদ্দমাটা এমন একটা বিষয় যে কোনো ঘটনা ঘটে নাই। আগে তো ধরেন কিছু অর্নামেন্টাল ঘটনা হতো, 2 ভাইয়ে মার্ডার করছে, সাথে 3 ভাইয়ের নাম দিয়ে দিলাম যে তারা তদবির না করতে পারে, 5 ভাই ভাগ করা রইল। কিন্তু এখন তো মার্ডারের কাজ নাই, মার্ডার কেস, ঘটনা ঘটে নাই। এবং জোর গলায় বলছি, আপনি তৃতীয় মাত্রায় বলছি, যেটা নিয়ে সবচেয়ে বেশি দর্শক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে মরে গেছে 15 বছর আগে মরে গেছে, তারপরে হাসপাতালে আছে, বিদেশে আছে, হজে গেছে, এসব লোক দিয়েও প্রত্যেকটা থানায় একই ধরনের অ্যাফেয়ার। আজকে এই যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, অনেক ঘটনার বিচার হয়েছে। একদিন এই কথাটা উঠবে, এই গায়বী মকদ্দমারও একটা ট্রাইব্যুনাল গঠিত হবে। কারণ সরকারি খরচে, সরকারি কর্মকর্তা হইয়া, সরকারি অফিসার হইয়া, পুলিশ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সে বাদী হইয়া দেশব্যাপী একই ডাইস, এক জায়গায় সব কথা এক, সিংড়াই থানায় শুধু নামটা আছে গোলাম সারওয়ার মিলন, আপনার যে জায়গায় আছে আপনার নাম জিল্লুর রহমান, আমার নারায়ণগঞ্জে হয়েছে তৈমুর আলম, কিন্তু কথাবার্তা যা আছে সব সেম, সেকশন সেম, সব কিছু। এত বড় জালিয়াতি, এত বড় পজিশনের মধ্যে, 2 অবস্থার মধ্যে এই নির্বাচনটা করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন লিস্ট দেন, কিন্তু আমি যদি হইতাম সেখানে উপস্থিত থাকতাম, আমি যদি বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষে উপস্থিত থাকতাম, আমি বলতাম সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলতাম যে আপনি কলিং বেল টিপ দিলে তো লিস্ট পাবেন। কারণ আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমোদন ছাড়া, আপনার সম্মতি ছাড়া পুলিশ দেশব্যাপী সকলকে আসামি করে ফেলবে বিএনপির লোকজন, এটা তো হইতে পারে না। অথবা আপনি বলেন পুলিশের মামলা করতে তো নিশ্চয়ই কারো বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অনুমোদনের দরকার হয় না। অবশ্যই অনুমোদনের প্রয়োজন আছে, অবশ্যই। তিনি এটা কন্ট্রোল করবেন না। সারা দেশব্যাপী একটা মহামারীর মতো খরা, দুর্ভিক্ষ, কলেরা, বসন্তের মতো একদম সারা দেশব্যাপী হয়ে গেল,
ওই গাইবি মকদ্দমা ভরে গেল, আপনি সুপ্রিম কোর্টের বারিন্দা দিয়ে হাঁটতে পারবেন না। আপনার মনে হবে যে এটা একটা জনসভা। আপনারা ভুল করবেন যে সরোয়ার্দী উদ্যানের জনসভা কি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে চলে আসলো? এত লোক হয় প্রতিদিন এত লোকের সিরিজ অফ গাইবি মোকদ্দমা। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর দেখা উচিত। তিনি যে পরিবারের সন্তান, যে পারিবারিক ঐতিহ্য তার, সেই হিসাবে ওনার এটা দেখা উচিত। উনি যদি আত্মজীবনে এটা মনোযোগ দিয়ে পড়েন এবং আত্মজীবন যদি রিয়েলাইজ করেন, এই কথা কিন্তু আত্মজীবনের মধ্যে বলা আছে যে প্রতিপক্ষকে এইভাবে নির্যাতন করা সঠিক না। এটা আপনারা পড়ছেন, সবাই যারা রাজনীতি করে আত্মজীবনটা সবাই পড়ছেন। এখন প্রশ্নটা হলো যে এই মাননীয় প্রধানমন্ত্রীকে যদি বলা হইতো ঐক্যফ্রন্ট থেকে যে আপনি বলেন কার কার নামে দেন নাই, সেটা হইলো কিন্তু আসা যেত যে সবার নামে গাইবি মোকদ্দমা। এরপরে কি হইলো, জাগো নামে নাই, তাদের বাড়িতে পুলিশ আগের দিন রেড করছে, সাদা পোশাকও করছে, পোশাকেও করছে। তারপরে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে বিএনপির নাম মুখে লইলে তাকে গ্রেপ্তার করা হবে। এই পরিবেশ পরিস্থিতিতে বিএনপিকে নির্বাচনটা করতে হয়েছে। প্রকৃতপক্ষে নির্বাচন বলতে যা বুঝায়, নির্বাচন বলতে যা বুঝায় যে আমার ভোটটা আমি দেব, আই উইল কাস্ট মাই ভোট ইন ফেভার অফ মাই পার্টিকুলার ক্যান্ডিডেট ইন দ্য ব্যালট বক্স। এখন আরও কথা এখানে আছে যে এই অভিযোগও করা হয়েছে যে ব্যালট বক্স যে আগের দিন রাত্রে নিছে সেখানেও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই অভিযোগও করা হয়েছে বিদেশের থেকেও, বিভিন্ন সরকার থেকে বলা হচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে বলা হচ্ছে এগুলি ইনকোয়ারি করার জন্য। আমি মনে করি যদি ইনকোয়ারি হয় তবে এই দেশের ভবিষ্যতের জন্য এটা একটা ভালো হবে। সব সরকার যদি এই দেশটাকে আপনি গণতান্ত্রিক সরকার মনে করেন তবে তো এটাকে একটা জবাবদিহিতে আনতে হবে। যেই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে এটা জবাবদিহিতামূলক হইতে হবে এবং ইন ট্রু সেন্স আমরা এটা দেখতে চাই। এই দেশের সবাই তার প্রধানমন্ত্রী হবে না, একজনই হবে, কিন্তু তার থেকে মানুষ, সরকারি দল, বিরোধী দল সবাই যেন সাংবিধানিক একটা নিরাপত্তা পায়, সেটাই আমাদের কাম্য। এখন ধরেন একটা কথা আছে যে উন্নয়ন চলছে। আমি মনে করি যে যেমন ধরেন পদ্মা সেতু, আমি মনে করি এটা একটা দুঃসাহসিক একটা ভালো কাজ। এটা যে সরকারই করুক তিনি রিস্ক নিছেন, কিন্তু পাশাপাশি সংবিধান আমাকে যেই প্রোটেকশনটা দিল একজন নাগরিককে, যে অধিকারটা দিল, তার রাজনীতি করার অধিকার, তার ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার, তার কথা বলার অধিকার, এই সব যে অধিকারটা সে দিল, এই অধিকারটা তো এই সরকার কন্ট্রোল করে নিয়ে আসলো। এখন দেশে কিন্তু রাজতন্ত্র নাই অফিসিয়ালি, কিন্তু রাজনীতিটা এবং ইটাকে যে গণতন্ত্রটাকে এমনভাবে কন্ট্রোল করে নেওয়া হয়েছে, এটা ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট টু দ্য রাজতন্ত্র। আমরা এই বিষয়ে আরেকটু পরে হয়তো আরো শুনবো আপনার কাছে, কিন্তু আমি একটু যেটি মির্জা গোলাম স্যার আর মিলনের প্রশ্ন তুললেন এবং যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও খানিকটা উদ্ধৃত তিনি করলেন, আপনার ঘটনাটা কি আসলে? আপনি একবার নির্বাচন করতে যান, আপনাকে আগের দিন রাতে প্রত্যাহার করে নিয়ে আসা হয়, আপনি অসন্তোষ প্রকাশ করেন, আপনি নমিনেশন চান, নমিনেশন পান না, অথচ আপনি ওই অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতা দলের। কি ঘটনা আসলে? এবং যেটি স্বয়ং প্রধানমন্ত্রীও বলছেন, মনোনয়ন বাণিজ্যের কথা গোলাম সারোয়ার মিলন বললেন, কি হচ্ছে বিএনপিতে আসলে? আমি আগেই বলছি যে 30 তারিখের পরে আমি কথা বলবো, তবে 30 তারিখের পরেই আছে। আমি কিন্তু বলছি আগে আমার পার্টি ফোরামে আমি বলবো, পার্টিকে জবাব দিতে হবে, পার্টিকেও জবাব দিতে আনতে। কোনো পার্টি যদি জবাব দিতে মধ্যে না থাকে সেই পার্টিটা এগোতে পারে না, দিন দিন তাকে পিছিয়ে আসতে হবে। আর পার্টি যদি জবাব দিতে মধ্যে থাকে তবে নেতাকর্মীদের সাথে তার একটা সমন্বয় হবে। প্রথমত কথা আমি বলতে চাই যে আল্লাহ বাঁচাইছে আমার যে এবার নমিনেশনটা পাইনি, এটাও আল্লাহর কাছে আমার একটা কৃতজ্ঞতা। কারণ এইবার যে হজবরল নির্বাচন হয়েছে, এই নির্বাচনটাতে আল্লাহ মুক্ত রাখছে, এটাও একটা অ্যাচিভমেন্ট। তবে আমি একটা কথা বলি, দলকে নমিনেশনের বিষয়ে এবং রাজনীতির বিষয়ে একটা স্বচ্ছতা থাকতে হবে। আর রাজনীতিটা, এটা সব দলকেই আমি বলি, রাজনীতিটা এটা কুরবানির গরুর হাট বানাইলে চলবে না। রাজনীতিটা হইলো কি এরকম যে এই যে গাবতলি হাটে বিক্রি হইলো না, ওদিনকে সন্ধ্যায় নিয়ে মিরপুর হাটে নিল, বিক্রি হয়ে গেল, ভালো দামে বিক্রি হয়ে গেল। এই যে নির্বাচনের আগে, নমিনেশনের আগে পরে এই যে কেনা বেচা, এই দলের মানুষ ওই দলের জায়গা, ওই দলের লোক ওই দলে আদর্শ বাস্তবায়ন করতে হয়। সারা বছর এক লোক ধরে একটা পার্টি আদর্শ বাস্তবায়ন করলো,
যে পার্টিরে ধরেন দুইটা মার্কা আছে, একটা হলো বোতল মার্কা, একটা হলো এই মার্কা। জীবনভর আমি এই মার্কার গান গাইলাম, জীবনভর গান গাইলাম, এর 14 গোষ্ঠী ধুইলাম, কিন্তু নমিনেশনের দিন আগের দিন আইসা আমি এই জায়গায় ভালো হয়ে গেলাম। এই যে ক্যামোফ্লেজ, এই যে জনগণের সাথে একটা প্রতারণা, এটাকে বন্ধ করতে হবে ক্যান্ডিডেটের পক্ষ থেকেও এবং রাজনৈতিক দলকেও। রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে প্রতারণা করা চলবে না। রাজনৈতিক দল যারা পরিচালনা করেন তাদেরকে একটা স্বচ্ছতার মধ্যে থাকতে হবে, তাদের নেতৃত্ব কর্মীরা মেনে নেবে। কিন্তু তারা যদি রাজনৈতিক দল যদি স্বচ্ছতার মধ্যে না থাকে, তবে এই দলটা দিন দিন দুর্বল হয়ে পড়বে। কারণ একটা দলের একটা এই যে মহাজোট বলেন, মহা ঐক্য বলেন, বা ঐক্য ফ্রন্ট বলেন, বা শরিক দল বলেন, বা 50 দল বলেন একত্রিতে, সেখানে কোনো কিছু কাজে আসবে না যদি মূল দল, ঘরের কথা হইলো যে আমার ঘরের ছেলে ল্যাংড়াও ভালো, একটা কথা আছে না, ঘরের ছেলের কাছে আপনাকে দলকে জবাবদিহি থাকতে হবে, এবং ঘরের ছেলের কাছে পরিচ্ছন্ন থাকতে, এবং ঘরের ছেলেদেরকে নেতা বানাতে হবে। গ্রুপিং যাই করুক, কিন্তু জবাবদিহিতার মধ্যে যদি হয় তবে সেখানে এসব কিছু থাকে না। তবে আমিও কিছু দলকে চাই, আমি কি পাইলাম না পাইলাম সেটা বিষয় না। মানুষ আমার জন্য আফসোস করে, মানুষের বিরোধী সরকারি দলের লোকও বলে, বিভিন্ন আমাদের দলের লোকও বলে, আমাদের দলের নেতাকর্মীরা তাদের বিক্ষোভটা চরম আকারে প্রকাশ করছে, আমার নমিনেশন না পাওয়ার চরম আকারে প্রকাশ করছে। তারপর আমি বলতে চাই, বাট আপনি কি মনে করেন, মানে যদি আপনি মনোনয়ন পেতেন বের হয়ে আসতে পারতেন? আমি যেই নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আল্লাহ আমার মনোনয়ন দেয় নাই, এর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, এখন আপনার ইজ্জত রক্ষা পেয়েছে। ইজ্জত রক্ষা, এটা তো মানুষ ক্যান্ডিডেট যেতে পারে না, যেতে পারে না, ক্যান্ডিডেটকে যেভাবে আহত করছে, মাহউদ্দিন খোকনরে গুল্লি করে ঝাঁচা করে হাসপাতাল পাঠাইছে, হাবিবুর রহমান হাবিব পাবনার, তার পাও মারছে। তারপরে আপনি দেখছেন যে গয়েশ্বর রায়, তার মাথা ব্যান্ডেজ করা, তার প্রতিপক্ষ ক্যান্ডিডেট তাকে দেখতে গেছে। তারপরে আর কতজনের নাম করবে, কি বলে যে সালাউদ্দিন সিনিয়র ম্যান, সে তাকে ছুরিকাঘাত করছে। এরকম বহু ক্যান্ডিডেটকে করছে, এবং এর কোনো মামলা পুলিশ নেয় নাই। পুলিশ সোমোটো হিসাবে মামলাটা নিতে পারতো। তারপরে আপনার একটা ঘটনা দেখেন, এই যে নোয়াখালীর ঘটনা, সুবর্ণচরের, সেখানে ওই মহিলা বলতেছে, মহিলার স্বার্থটা কি? মহিলা তো কোনোদিন এমপি মন্ত্রী হবে না, মহিলা তো কোনোদিন কমিশনার হবে না, এবং আমার বিশ্বাস যে মহিলা ওই জায়গায় কোনো স্থানীয় কোনো বিএনপির নেতাও না। সে অনেকের একটা চয়েস থাকে, যেমন আমার কাছে একদিন তার বাবার মামলার ব্যাপারে একজন মহিলা আসছে। তো মহিলা এসে কয়, স্যার আপনার সাথে একটা ফটো তুলবো। তা আমি কই, কেন ফটো তুলবো? কয়েছে এই ধানের শীষটা আছে, এইটা সহ আমি আপনার একটা ফটো তুলবো। তো এটা অনেকে একটা চয়েস থাকে, তো এই চয়েসের কারণে সে হয়তো প্রকাশ করছে যে না, আমি ধানের শীষে ভোটটা দেবো। কিন্তু তার উপরে কি অত্যাচার নির্যাতন হিসাবে দেখছেন। সবচেয়ে বড় কথা হলো, আমরা যার উপরে আশা করি, আমরা যাকে নিরপেক্ষ মনে করি, যাকে আমরা সাংবিধানিকভাবে যিনি এই শপথটা নিছেন, প্রধান নির্বাচন কমিশন এবং পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের থেকে যে একটা স্বচ্ছতা থাকার কথা, ন্যূনতম স্বচ্ছতা তারা এবার দেখা, তারা সবচেয়ে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে পার্টিসিপেট করে। মিস্টার গোলাম সরওয়ার মিলন নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন, এবং এই প্রশ্ন বিএনপির এবং জাতীয় ঐক্যফ্রন্টের, এবং তারা তো শপথও নিচ্ছেন না, নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন ফলাফলকে, এবং তারা বলছেন যে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। এবং আপনি নিজে আপনার কথার মধ্যে একবার একটি লাইন বলেছেন যে বিরোধী দলকে পলিটিক্যাল স্পেস দিতে হবে। তার মানে হচ্ছে যে বিরোধী দলের জন্য পলিটিক্যাল স্পেসের খানিকটা বা বেশ খানিকটা, বা ওনাদের ভাষায় একেবারেই পুরোপুরি ঘাটতি রয়েছে। তো সব মিলে একটু আপনার বক্তব্য শুনছি, এবং নির্বাচনের যে চিত্র বা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তুললেন, সেটি সম্পর্কে আসলে আপনি কি? আমি ধন্যবাদ আপনাকে। বিরোধী দলের স্পেসটা শুধু, কিন্তু আপনি যদি বলেন এটা সরকারের দায়িত্ব, এটা ঠিক না। এখন আপনি 2008 সালে নির্বাচন করে 31টা সিট পেয়েছিলেন, 2014 সালে নির্বাচন করেন না, আর বলেন যে একতরফা নির্বাচন হয়েছে, আপনারা অংশগ্রহণ করলেন না, আপনারা অগ্নি সন্ত্রাস করছেন, আপনারা যে আজকে সুবর্ণচরের মহিলার যে কথাটা বলেছেন, অবশ্যই নিন্দনীয়, এবং এটা আমরা ধিক্কার জানাই, এবং সরকারের পক্ষ থেকে এটা যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে। আমি তৈমুর ভাইকে বলতে চাই, 2001-এর পরে আপনারা যে অত্যাচারটা করেছেন, জাতি সেটা জানে। আপনাদের মুখে এটা সাজে না, এই কারণে সাজে না কারণ আপনারা এইটা তার সাজে একজন সাধারণ নাগরিক কিংবা একজন অন্য, কারণ আপনারাও কিন্তু একই দোষী দুষ্ট, আর আপনারা কিন্তু সেগুলির বিচার হয় নাই।
আর এইবার কিন্তু যে লোকটা কি নুরুল ইসলাম না কি নাম ইউপি চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক, তাকে কিন্তু আইনের আওতা আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু করা হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়। সেটা আওয়ামী লীগের লোক। হ্যাঁ, করা হয়েছে তো। সো হোয়াট, আওয়ামী লীগের লোক হয়েছে তো কি হয়েছে, এটা করা হয়েছে। মানে আমি বুঝতে চাচ্ছি আগে নিজেকে বিশ্লেষণ করেন, তারপর সমালোচনাটা করেন। এবং আপনি বলছেন যে আপনাকে ধন্যবাদ আপনার দলের মনোনয়ন বাণিজ্যের ব্যাপারে কেনাবেচার কথা বলি না, আপনি কেনাবেচার কথা বলছেন একই কথা আমি বলছি। প্লিজ আমাকে বলতে দেন। সব দলেই যে গরুর হাটের মতো, কোরবানির গরুর মতো বেচা কিনে, এটা ঠিক। হ্যাঁ, এই যে কেনাবেচা, আমার কথাটা ক্লিয়ার করি, যে গরু বীরপুর হাটে বিক্রি হলো না, এটা গাবতলী হাটে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই যে ফ্লোর চেঞ্জ, দল পরিবর্তন, মার্কা চেঞ্জ, বোতল মার্কার থেকে যে কাপ মার্কায় চলে যায়। ভাই আপনি বললেন ঐক্যফ্রন্ট শপথ নেবে না, কিভাবে বিশ্বাস করি? ডক্টর কামাল সাহেব বলছেন তাদের দুইজন না, তারপরে তারা আবার সিদ্ধান্ত নিয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বলেছেন যে তারা শপথ নেবেন না। কিন্তু আপনাকে আমি বলছি এই রেকর্ডে, ওনারা দুজন শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এখন ঐক্য রক্ষার স্বার্থে আপাতত নিচ্ছেন না, কিন্তু 3 মাস সময় তো আছে। এবং আমাদের পরামর্শ থাকবে, যে কথাটা বলছি, যে এখন আপনারা যে 7 জন যে আপনারা এমপি হয়েছে, আপনাদের জাফরুল্লাহ সাহেব, আমার সামনে পত্রিকা আছে যে বাংলাদেশ প্রতিদিন, উনি কি বলছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গুটি কজন নিয়ে সংসদে প্রতিবাদের ঝড় তুলুন। তো আপনাদের মধ্যে তো কথা ডিফারেন্স, শপথ নেবেন না, আরেকজন বলতেছেন এটা তার ব্যক্তিগত অপিনিয়ন। না, এখন যদি সব ব্যক্তিগত বলেন, সে তো আপনাদের ঐক্যের একজন বুদ্ধিজীবী। আপনি যদি ব্যক্তিগত বলেন না, আপনার অধ্যাপক এম এ ফয়েজ, তিনি আমার ব্যক্তিগতভাবে আমার স্যার, এবং উনি বিএনপি, ঢাকা ইউনিভার্সিটি বিএনপির উনি একজন বুদ্ধিজীবী। উনি কি বলছেন, তৃণমূলের হতাশা কাটা চাই গঠনমূলক কর্মসূচি। আপনারা আল্লাহর বাস্তে, বিএনপিটা কিন্তু একটা শক্তিশালী গ্রহণযোগ্য দল আপনারা হতে পারেন। আপনারা অবশ্যই 3 বার ক্ষমতায় ছিলেন, আপনারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন। আপনারা যুদ্ধাপরাধী কিংবা এই জামাতকে পরিত্যাগ করে আপনারা পজিটিভ হতে যান। আপনারা যদি খালি নেতিবাচক কথাবার্তা বলে, এবং সরকারকে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে জাতীয় ঐক্যমত হওয়া দরকার। আজকে এই যে এই গভর্নমেন্ট, আপনি সমালোচনার দিক থাকতেই পারে, কিন্তু এই গভর্নমেন্ট, আপনি প্রবৃদ্ধির হার 7.8% উঠছে, এটা অস্বীকার করার তো উপায় নেই। আপনার হ্যাঁ, প্রান্তিক পর্যায়ে বৈষম্য আছে, আমি পাশাপাশি এটাও বলবো, কিন্তু গভর্নমেন্টের উন্নয়নের যে জোয়ারটা উঠেছে, এবং যেটা আগামী 5 বছরে হবে, পদ্মা সেতু করেছে নিজের অর্থায়নে, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে, আপনি নিজে এটার প্রশংসা করেছেন, ধন্যবাদ সেই জন্য আপনাকে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে ভালোকে ভালো অন্তত স্বীকৃতি, আপনার ভিতর সেটা আছে। তো আমার কথা হলো কি, যে আসেন এই সরকারটা, আর একটা কথা আপনাকে বলতে চাই, যে বিরোধী দলকে স্পেস দিতে হবে। পাশাপাশি এটাও ঠিক, আপনি যদি লিকওয়ানের ইতিহাস তাকান, সিঙ্গাপুরের দিকে, মালয়েশিয়ার মাহাথিরের দিকে তাকান, ওই উদার গণতন্ত্র দিয়ে, আমি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে, আমি কিন্তু সহনশীলতার পক্ষে, কিন্তু আপনারা উদার গণতন্ত্র দিয়ে অগ্নি সন্ত্রাস করবেন, মানুষ মারবেন, আর পুলিশি অ্যাকশন নিলে বলবেন পুলিশ এটা করছে, এটা হইতে পারে না। দেশের একটা জায়গায় একটি লক্ষ্যে, মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল, আমরা অর্থনৈতিক মুক্তির সমন্বয় একটি জাতি, মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। আজকে আপনার পার ক্যাপিটা ইনকাম $1700, $1750 যেটা এসেছে, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আজকে ভালো। আজকে আমাদের এখানে যে পুরা অর্থনীতিটা $300 বিলিয়ন অর্থনীতি, আপনি এটাকে নিতে হবে আগামী 21 সালের মধ্যে, এটাকে ডাবল পর্যায়ে নিয়ে যেতে হবে। তো সুতরাং এটা করতে গিয়ে যদি শুধু গণতন্ত্রের নামে আপনারা যদি, আমি কিন্তু গণতন্ত্রের বিপক্ষে বলতেছি না, অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতান্ত্রিক মূল্যবোধ এটা থাকতে হবে, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু সেই আচরণটাও তো মানুষ আশা করে। আপনারা যদি 2014 সালের নির্বাচনটা করতেন, তার চেয়ে কিন্তু এবার অন্তত ভালো জিনিস হতো। কারণ আপনারা বলছেন আমাদেরকে গায়েবী মামলা দিছে, তো আপনাদের সম্পর্কে তো একটা ধারণা, পারসেপশন তো প্রশাসনের থাকতেই পারে যে আপনারা কি আকাম কুকাম কি করেন, এটা তো বিশ্বাস রাখতে হবে। অ্যাডভান্স মামলা দিয়ে দিবে না, আপনারা করছেন তো, অ্যাডভান্স মামলা দিয়ে আপনারা 2014 সালে কি করছেন? 2014 সালে আগুন লাগাইছি, সেই কথার কথা আর কি, এখনো সেই আগুনের মামলা আমাদের বিরুদ্ধে চলতে থাকে। 2014 সালে করে সন্দেহ থাকতে পারেন আমার? না না, কি বলে না, আপনি 2014 সালে যে মামলা, নির্বাচনকে বানচালের চেষ্টা করেন, 2014 সালে আপনাদের মধ্যে তো এরকম প্ল্যান ছিল যে মামলা, নির্বাচন মামলা। আমি খালদা জিয়া কি দেশপ্রেমিক খালদা জিয়া কি কুমিল্লা গেছিল বাদ জ্বালাইতে, সেই মামলায় উনি জেল খাটতেছেন। এই সব আপনি 2014 সালে যে মামলা, এটা বারোয়ানি মামলা হলো, মিথ্যা মামলা, এবং 12টি মামলা হইলো। একটা ঘটনা ঘটলে অনেকে শুনেন, সিদ্ধিরগঞ্জে
পোড়া বাস, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, পোড়া বাস দ্বিতীয়বার পোড়া এরপর আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এর বহু ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আমি মনে করি 2014 সালের থেকে 2018 সালের নির্বাচনটা আরও খারাপ হয়েছে। তখন একটা ব্যাখ্যা ছিল যে 153টা সিটে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় নাই, হ্যাঁ, সেখানে একতরফা হয়ে গেছে। কিন্তু এইবার তো হয়েছে জনগণের সাথে ওয়ান কাইন্ড অফ, এটা হলো যে যে চুক্তিটা থাকে, সংবিধান যে জনগণের মাথার উপরে থাকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেই প্রোটেকশনের সাথে বিশ্বাসঘাতকতা। আমি এক জায়গাটা বলি, আমি কথা শেষ করি নাই, আপনি বলবেন। আপনি বলছেন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। এই জায়গায় আপনারাও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই কারণে আপনারা বলেছিলেন একদিনের জন্য ভোট পাহারা দেন, আমরা 5 বছরে আপনাদের পাহারা দিব। আপনারা বলেছিলেন যে ভোট কেন্দ্রে ভোট বিপ্লব হবে, আপনারা তো সেখানে যেতেই পারেন নাই। আপনারা বলেছিলেন আমরা নির্বাচনে যেতে পারেন নাই কেন? ওনারা যান নাই, ওনারা পোস্টার ছাপান নাই, ওনারা ই করেন নাই, ওনারা কোনো বডিতে চান নাই। এখন দোষ দিচ্ছেন ওনাদের পুলিশ মামলা করছেন। আমি তো এর আগে বলেই গেছি। আমার কথা হলো কি যে ওনাদের কর্মী, উনি একজন নেতা, ওনার সম্পর্কে মামলা হইতে পারে ধরে নিলাম আর কি, যে উনি প্রশাসন মনে করতেছে যে সে, তো ওনার ফলোয়ার্স আছে না, কোনো একটা ফলোয়ার্সও তো দেখলাম না যে গিয়ে ভোটের জন্য একটা চেষ্টা করছে। সুতরাং সব বিষয়ে আপনি সেটা না করে নিজেকে আত্মবিশ্লেষণ করার চেষ্টা করেন। এই কারণ বিএনপি কিন্তু আমি বলবো যে আপনাদের ভুল পলিসির কারণে, এবং ওই যে আপনি নিজেই স্বীকার করে গেছেন যে আমি এই মার্কায় এতদিন ছিলাম, যে উদাহরণটা দিলেন হুট করে যে আসলো, আপনি কিন্তু নিজেই বলে শুধু এটা বিএনপি না, হ্যাঁ, সব রাজনৈতিক দলে রাজনীতিটাই মূল কথাটা হলো রাজনীতি পলিউটেড হয়ে গেছে। সেটা রাজনীতিটাই আজকে রাজনীতিবিদের হাতে রাজনীতি নাই। এবার বোধহয় নমিনেশন পাইছে 4% রাজনীতিবিদ, আর 66% পাইছে ব্যবসায়ী, যারা দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের কাজ হলো ভূমিদস্যুতা করা, যাদের কাজ হলো ব্যাংকে লুট করা, জনগণের পুরা সুযোগটা নিজেকে আহরণ করা। আপনি মনে করেন যে আপনি যে কথাটা আমি জবাব দিই, যে আপনি বলছেন প্রবৃত্তি হয়েছে 7.8, পার কেবিতে ইনকাম হয়েছে 1750 টাকা, উন্নয়নের কথা বলছেন। কিন্তু আপনাকে এই কথাটাও বলতে হবে, এই দেশের 16 কোটি লোককে কি আপনি উন্নয়নের, এই যে স্বাধীনতার সুফল, বা এই যে আপনি ইকোনমিক যে কথাটা ব্যাখ্যাটা আপনি দিলেন, এই ব্যাখ্যাটা 16 কোটি লোক ভোগ করতে পারতেছে? এই দেশের যারা আওয়ামী লীগের লোক, যারা সরকারি দলের লোক, সরকারি ঘরানার লোক, তাদের শরিক দল, তারা এই সুযোগটা ভোগ করতেছে। না হইলে এক একটা ব্যাংক কেন খালি হয়ে যাচ্ছে? এই ফার্মার ব্যাংকের নাম পাল্টায়া পদ্মা ব্যাংক রাখা হবে, পত্রিকায় দেখছি। কেন? এটা টাকা পয়সা লুট হয়ে গেছে। এটার মালিক কে ছিল? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের জেল পার্টনার কি মখা আলমগীর। আওয়ামী লীগের লোক, সরাসরি উনি একটা নেতৃস্থানীয় লোক। এই ধরনের যে ব্যাংক লোপাট এই সরকারের সময় যত হয়েছে, অন্য সরকারের সময় এত ব্যাংক লোপাট। আমি এখানে একটা বলি, এই যে আপনি কথাটা বললেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইশতেহারে উনি কমিটমেন্ট করছেন জাতির কাছে যে অতীতে যে শুদ্ধ একদম সব কাজ যে কারেক্ট হচ্ছে, আমি তো এই কথা কখনো বলি না, কিংবা আমরা কেউ বলে না। এটা অবশ্যই ভুল আছে, অবশ্যই সেখানে ব্যাংকের প্রশ্ন বলেন, আর্থিক সুশাসনের অভাব বলেন, আইনের শাসনের ঘাটতির কথা বলেন, আচ্ছা ছিল তো, অবশ্যই এটা তো অস্বীকার করার উপায় নেই। তো আমি তো প্রশ্ন হলো, আমি কমিটমেন্ট করে আমি যদি সামনে এটাকে ভালো করতে পারি, আপনাকে সেটাই দেখার বিষয়। এখন আপনারা তো দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, তো আমি যদি বলি এটা আপনাদের সময় পুরো হোল কান্ট্রিতে তো আন্তর্জাতিকভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর এইখানে তো ব্যাংক খাতের কথা নিয়ে আসছে। এই দোষারোপ শোনেন, এগুলি কথা বলতে গেলে বিএনপি যেটা করছে এইটারও আপনারাও কিন্তু এই যে বললেন যে ইয়ের কথা, 21 ঘটনা তো বিএনপি সময় হয়েছে, কোনো বিচার কিন্তু আপনারা যদি সেদিন করতেন তাহলে কিন্তু আজকে এটা উদাহরণে থাকতো যে আপনারা বিচারের ব্যবস্থা দিচ্ছেন, আপনারা কোনো বিচার করেন নাই। এবং এটা কিন্তু সবচেয়ে নির্লজ্জকর যে একটা পার্টির উপর এইভাবে একটা ঘটনা ঘটানো। তো আমার কথা হলো কি, আসেন আমরা এইভাবে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে উচিত সহনশীলতা এবং রাজনৈতিক সংস্কৃতিটাকে সুস্থ করা। তো সুস্থ করার জন্য এখন ধরেন আপনারা বলতেছেন পার্লামেন্টে যাবেন না, এখন সিদ্ধান্ত যদি তাই হয় ওনারা যাবেন না, আপনারা যাবেন না, আমার মনে হয় এটা সঠিক হবে না। আপনারা 7 জন গিয়েই, আমি তার সাথে একমত, আপনারা ওইখানে প্রতিবাদের কথা বলেন এবং সংসদের মাধ্যমে পুরো নেশনকে জানান। আমি তো একটা উদাহরণ দিলাম, 7 জন তো আপনারা ভালো, 2 জন নিয়ে মোদি নতুন একটা দল, সে যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তা আপনাদের মতো বিএনপি কিংবা ঐক্য ফ্রন্ট, কিন্তু বিরাট ব্যাপার।
তো আপনারা তো অনেক কিছু করতে পারবেন। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের উপরে ছেড়ে দেন। হ্যাঁ। এটা আমরা যেটা ভালো সেটা মনে তো করি আপনাদের আমাদের নিবেন, নীতি কিন্তু নির্ধারক আপনারা যা আছে সিদ্ধান্ত- সেটা আমরা- সো মিস্টার তৈমুর আলম খন্দকার, যদি আমি শুধু আপনার দিক থেকে জানতে যে এই যে বিএনপির সামনে আসলে এখন চ্যালেঞ্জ কি, মানে বিএনপির আসলে কি করা উচিত বা কিভাবে সামনের দিনগুলোতে বিএনপি এগোবে বলে আপনি মনে করেন? আমি 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 আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটার সাথে আমাদের ওই যে এটা কি বলে আমাদের জীবন মরণ সম্পর্ক। আমরা যদি আমরা যে রাজনীতিতে আসছিলাম সেই রাজনীতিতে যদি জনগণ গ্রহণ করে, এটি আমাদের সফলতা। আর আমরা এমন ধরনের লোক যে আপনি বলছেন যে আপনি তো বারবার ডিপ্রাইভ হয়েছেন, কিন্তু আমি কিন্তু দলকে ছাড়ি নাই। এবারও এই যে নির্বাচন হয়েছে, অনেকে বিএনপির মধ্যে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা কিন্তু নামেন নাই। আমি নমিনেশন না পেয়েও কিন্তু নামছি, এবং মহাসচিব ওই যে নারায়ণগঞ্জে বক্তৃতা করে গিয়ে ক্যান্ডিডেটটা আমার হাতে তুলে দিয়ে বলছে যে আপনাদের জনপ্রিয় নেতা তৈমুর আলম খন্দকার নেতৃত্বে নির্বাচনটা হবে নারায়ণগঞ্জ জেলায়। সেভাবে আমার চেষ্টাটা আমি করছি। আমার কথা হলো যে এই একখানে পাইলাম না আরেকখানে চলে গেলাম, আরেকখানে পাইলাম না আরেকখানে, এই যে বেচাকিনটা, এটা সব দলের পক্ষ থেকে বন্ধ করতে হবে ফার্স্ট। আরেকটা কথা হলো যে দলকে জবাবদিহিতে আনতে হবে। বিএনপি হোক আর যে দল হোক, সেটা যদি কর্মীদের কাছে তারা যদি মনে করে, বিএনপির যারা নেতৃত্ব তারা যদি মনে করে তারা দলের মালিক মুক্তার, এই কথা হলে দলটা ফ্লারিশ করবে না। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য দলের যারা ব্লাড সেল, যারা একটা রক্তের কণিকা, সেই কণিকা হলো দলের কর্মী, তাদের কাছে জবাব দিতে হবে এবং গ্রাসরুট লেভেল পর্যন্ত জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এই যে ধরেন একখান থেকে একটা এমপি বানায় দেয়, এমপি হয়ে গেলে সে এমপি হয়ে যায় ওই এলাকার জন্য একটা মালিক মুক্তার, তখন এমপির শালা সুমন্দি বাগিনা আত্মীয় স্বজন ছাড়া ওই এমপি আর কাউকে চিনে না। ফলে হয়েছে কি, বা যারে যেই দায়িত্ব দেওয়া হয় সে হয়ে যায় সব সেখানে, তখন তার ড্রাইভারও দেখা যায় এই কমিটির মেম্বার হয়ে যায়। এইসব জবাবদিহিতা না থাকার কারণে একটা দল ইয়ের থেকে গ্রাসরুট থেকে অনেক দূরে সরে যায়। সেই অবস্থা থেকে সব দলকে আমি বলছি যে জবাবদিহিতার মধ্যে আসতে হবে, বিশেষ করে বিএনপিকে আসতে হবে। আরেকটা বিষয় যেটা সরওয়ার ভাই তুলছেন, সেগুলো যেমন 21শে আগস্টের ঘটনা, এইসব ঘটনাকে এবং অনেকে মনে করতে থাকেন যে ওই একটি ঘটনা আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দূরত্বটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য দলগতভাবে সবার সাথে একটা ইন্টার রিলেশন থাকতে হবে। আমি আপনার চেহারা দেখব না, আপনি আমার চেহারা দেখবেন না, এবং আপনি সরকারে থেকে আমার উপরে এরকম জুলুম করবেন যাতে আমি বাধ্য হই আপনার না দেখতে, সেটা সহনশীল অবস্থা কিন্তু সরকার থেকে আসতে হবে। এই ঘটনাটা বিএনপি আমলে হয়েছে, উই ডু এগ্রি। এবং এই ঘটনাটা আমার নেতা দেশনেত্রী খালেদা জিয়াও কিন্তু 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছিলেন যে কে যা তাকে ধরা দিতে পারবে। এবং ওই যে নাকি নায়ক এটার মুফতি হান্নান, তাকে কিন্তু বিএনপি আমলেই সে গ্রেপ্তার হয়েছে, যদি আমি ভুল না করে থাকি। তবে অনেক সময় হয় কি যে যেমন ধরেন এইসব ঘটনা আমরাও ভিকটিম। ওই যে নারায়ণগঞ্জের 22 মার্ডারের ঘটনা, যে আওয়ামী লীগ অফিসে বোমা মাইরা যে 22 জন লোক হত্যা হইল, সেই মামলায় কিন্তু দেখেন 14 বছর পর্যন্ত আমাকে ঝুলতে হয়েছে, আমি ওই মোকদ্দমার প্রধান আসামি। তো পরে দেখা গেল আমি খালাস। তো এখন ঘটনাটা হইল যে এই ধরনের ঘটনা যেন আমাদের মধ্যে না ঘটে, সেই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সব দলের মধ্যে থাকতে হবে, এবং এটা অগ্রণী ভূমিকা করতে হবে সরকারকে। আরেকটা বিষয় হলো যে উন্নয়ন যদি আপনি বলেন, এখন সরওয়ার ভাইয়ের কথা দিকে চলে যাই, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, এই সব কিছু মিলেই কিন্তু যদি আপনি বিএনপিকে আইসোলেটেড করে রাখেন, তবে কিন্তু এটা উন্নয়ন হলো না। আর বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের বাইরে না, বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধের দল। আরেকটা বিষয় হলো যে মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আপনি বলেন, তবে সেখানে কিন্তু পিওর ডেমোক্রেসি, সিম্পল ডেমোক্রেসি মুক্তিযুদ্ধের চেতনা, কন্ট্রোল ডেমোক্রেসি না। এখন যে অবস্থাটা চলছে, বিরোধী দলকে বা বিএনপিকে দমায় রাখার জন্য যে ডেমোক্রেসিটা এখন চলছে, যে প্রধানমন্ত্রী যতটুকু মনে করেন আপনার কথা বলতে দিতে হবে, ওনাকে কথা বলতে দিতে, প্রধানমন্ত্রী সেটুকু করতে দেবে। আর প্রধানমন্ত্রী কাকে জেলে রাখবেন, কাকে জেলের বাইরে রাখবেন, কতদিন রাখবেন, এগুলি যদি সবই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন হয়, তবে তো এটা ডেমোক্রেসি থাকবে, বাট ইন দ্য নেম অফ দ্য ডেমোক্রেসি ইট উইল বি দ্য অটোক্রেসি। এটা একটা স্বৈরতন্ত্রের রূপ দেবে। সেই অবস্থায় যদি সার্বিক উন্নয়ন করতে হয়, তবে উন্নয়নের মধ্যে 16 কোটি লোকেরও পার্টিসিপেশন থাকতে হবে। এই পার্টিসিপেশনের মধ্যে 16 কোটির মধ্যে কিন্তু একটা মেজর পোর্শন কিন্তু বিএনপি আছে।
এখন আপনি দেখেন প্রশাসনে বিএনপির লোক হইলে তার কোনো প্রমোশন হয় না, প্রশাসনে পুলিশে না, কিন্তু প্রশাসনে বিএনপির লোক আওয়ামী লীগের লোক এরকম পরিচয় থাকবে কেন? প্রশাসন তো প্রশাসন। হ্যাঁ, এটা কিন্তু এখন হয়ে গেছে। তারা হ্যাঁ তারা তারা এই সরকার, বিশেষ করে এই সরকার আমলে আপনি গিয়ে দেখেন না, আবার সব সরকারের আমলে এটা হয়, প্রশাসনের লোকজন অতি উৎসাহ হইয়া, প্রশাসনের লোকের দুইটা টার্গেট থাকে। একটা টার্গেট হলো সুবিধা মতন পোস্টিংটা কার কাছে। সরকারের সব পোস্টিংয়ে কিন্তু না, এই যে আকর্ষণীয় না এবং সোনা সোহাগা না। কিছু কিছু পোস্টিং আছে যেটি ড্রাই পোস্টিং, শুষ্ক, সেই সব পোস্টিংয়ে থেকে আকর্ষণীয় পোস্টিং দেওয়ার জন্য যে মালিক, তাকে সে প্রশাসন তুষ্ট রাখবে। আর একটু হলো তার প্রমোশনকে কার কাছে মালিক, সেই প্রমোশন দাতার উপরে সে তাকে তুষ্ট রাখবে, রাইট ওর রং। এখানে জনগণের এখন সে যে কমিটমেন্ট আছে সংবিধানে 21 ধারা অনুযায়ী 21 অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের একমাত্র দায়িত্ব হলো জনগণের সেবা করা। আর জনগণের সেবার পরিবর্তে তারা কি করে, সংবিধানে 48 ধারায় বলা আছে যে সমস্ত ক্ষমতার মালিক প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া, কথাটা এইভাবে আছে, প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনো কিছু তিনি করতে পারবেন না। অতএব সমস্ত ক্ষমতা মালিক হলো প্রধানমন্ত্রী। অতএব প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকাই আমাদের দেশের প্রশাসনটা চলে। আপনি এর প্রমাণটা হলো যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি যখন তার বক্তব্য অনুযায়ী তাকে বাহিনীর লোকেরা তাকে শারীরিকভাবে আঘাত করছে, সে আঘাতপ্রাপ্ত হয়ে সে যখন দেশ ছেড়ে চলে যায়, গাড়িতে ওঠার সময় কিন্তু সে একটা কথা বলছিল যে প্রধানমন্ত্রী আমার উপরে অভিমান করছে। তো প্রধানমন্ত্রীর অভিমানটা যদি একটা প্রধান বিচারপতির চেয়ারকে লাড়া দিয়ে ফেলে, তো সেখানে তো তার গণতন্ত্র থাকে না, আইনের শাসনও থাকে না। আমরা সেটাই চাচ্ছি যে জনগণের ভোটে যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং মানুষকে বুঝতে দিতে হবে যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক। সরকার চাইলেই আমাকে যেভাবে কটাপ করবে সেটা পারবে না। যেমন ইংল্যান্ডে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো যে আপনার ঘর যদি কুঁড়ে ঘর হয়, আপনার ঘরে যদি বৃষ্টি ঢুকতে পারবে, এই সূর্যের আলো ঢুকতে পারবে, তুফান ঢুকতে পারবে, কিন্তু এই রানী ঢুকতে পারবে না। রানী ঢুকতে হলে কতগুলি আইন কানুনের মধ্যে আপনি প্রোটেক্টেড আছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সবার যখন মনে চায় তখনই তার এই হ্যান্ডকাপ নিয়ে প্রধানমন্ত্রী ঢুকে যান। সেটার থেকে আমরা রক্ষা পেতে চাই। যে উনি বলছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের দল, আপনাদের মধ্যে মুক্তিযুদ্ধ আছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধ দল কিভাবে আমরা বলবো? প্রতিষ্ঠাতা না, আমি শেষ করি। প্রতিষ্ঠাতাকে ঠিক আছে, আপনারা এই যে যুদ্ধাপরাধীদের তো বিচার হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদেরা এই দায় নিতে পারে না, আমি এই পয়েন্টে একমত। এরা কিন্তু তাদেরকে দিয়ে একটিবার বলেছেন যে আমার পূর্বপুরুষরা যেটা করেছিল কিংবা স্বাধীনতা যুদ্ধে যেটা ছিল এটা আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল, এই ভুল এই স্বীকার উৎকৃষ্ট আপনারা করতে পারেন। আপনারা কিভাবে দাবি করেন যে আপনারা মুক্তিযুদ্ধের দল? এইখানেই তো পুরো আমাকে বলতে দেন, আমি না ক্লিয়ার পরে করেন, আমাকে শেষ করতে দেন। আজকে জাতি ক্লিয়ারলি কিন্তু বুঝছে যে আজকে আমরা যেমন বিকল্প ধারা কিন্তু একটা ইয়ের মধ্যে ছিল, ঐক্য প্রক্রিয়া ছিল, আমরা কিন্তু এই আদর্শিক জায়গার কারণেই কিন্তু আমরা সেখান থেকে সরে আসছি যে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির সাথে আপনারা পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনোই থাকবে না, এই ঘোষণাটা চেয়েছিলাম। এখন যদি কিন্তু এই উপলব্ধি কি বিকল্প ধারা নেতৃত্বের অনেক দেরিতে না? কারণ এই ঐক্য বিএনপির সঙ্গে যখন হয় তখন তো বিকল্প ধারার অনেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই বিএনপি অনেকে প্রশ্ন করেন বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি উনি জামাতের এবং অভিযোগ তো জামাতের সঙ্গে ঐক্যের আগেও যে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয়, এবং আপনি আপনার রাজনৈতিক উত্থান সেটিও তো বিএনপির মাধ্যমে। আজকে আপনি সুন্দর কথা বলেছিলেন। ডক্টর বুদ্ধদেব চৌধুরী উনি মহাসচিব, বিএনপি প্রতিষ্ঠাতা মহাসচিব, আমি ছাত্রদলের প্রথম নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি। কিন্তু আমরা কিন্তু তখন আপনি ইতিহাসকে কিন্তু ইতিহাসের জায়গা নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে কিন্তু সেখানে দুটি ধারা ছিল, এটা মুক্তিযুদ্ধের পক্ষে এবং সেই ধারা তো গণমাধ্যম ধারা থেকে যে আপনারা কিছু করেছেন সাজি যখন প্রধানমন্ত্রী ছিল আমি বিরোধিতা করেছিলাম, এটা অনেকে যাই হোক এসব কথা বলে আমার ইতিহাসটা বলে লাভ নাই, এইটা ছিল। এবং পরবর্তীতে আমার কথা হলো কি শোনেন, আপনারাও তো এই
বিভিন্ন কারণে জাতীয় পার্টির সাথে স্বৈরাচারী বলে তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, তারপর তার সাথে আপনারা ঐক্য করার জন্য তারেক জিয়া প্রতিটা ক্যান্ডিডেটকে এত টাকা দিবেন ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী হয়েছেন। রাজনীতিতে ওইভাবে হয় না, কিন্তু কথা হলো কি যে আপনারা নিজেদেরকে একটি স্বচ্ছ জায়গায় নিয়ে আসেন। আপনি কিন্তু একটা কথা বলছেন যে আমাদের আদর্শিক জায়গায় একটু মানে আমাদের জবাবদিহিতার জায়গায় আসতে হবে। আপনারা কি করলেন? কোকো মারা গেল, আপনারা নাটক বলেন যা বলেন, প্রধানমন্ত্রী আপনার দরজায় গেল, আপনারা দরজা খুললেন না, বন্ধ করে দিলেন। আপনারা সংলাপের জন্য উনি ডাকলেন, উনি বললেন আমার হরতাল আছে, আমি হরতালে আমি আপনার কাছে আসতে পারবো না। আমি বেশি কথা বলতেছি না, আপনাকে মনে করে দিচ্ছি কী কী হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসলেন, ওনাকে দাওয়াত করা হলো, উনি কি করলেন? হরতালের কথা বলে ওনার সাথে দেখা করলেন না। একটা প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপতি, আপনি ভারতের খুব গভীর বন্ধুত্ব থাকেন আর আপনি ভারতকে পছন্দ না করেন সেটা অন্য থাকে, কিন্তু কূটনৈতিক একটা সৌজন্যতা বলেন আপনার, এগুলি কিন্তু আপনার দলকে কিন্তু ধ্বংস করছে। এবং এই জিনিসগুলি আজকে দেখবেন যে যারা, আর আপনি যেটা বললেন যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে অনেকে আমরা যারা ছিলাম, পরবর্তীতে আমরা চলে আসছি, আবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অনেক ছাত্রনেতা আছেন যারা আওয়ামী লীগ করেন এখন জানেন। এটা কিন্তু রাজনীতিতে যার যার চিন্তা উপস্থিত থাকতে হইতে পারে। আমি আমার প্রশ্নটা হলো যে বিএনপির বর্তমান কার্যক্রমটা, আমি আসে বর্তমানকে নিয়ে বিশ্লেষণ করেন যে বর্তমানে বিএনপি যেভাবে, জিয়াউর রহমান সাহেবও কিন্তু কখনো উনি হয়তো স্বাধীনতা বিরোধীদেরকে এনে জায়গা করে দিয়েছেন, কিন্তু যেভাবে আপনারা ন্যাক্কারজনকভাবে আপনারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় এবং যেভাবে এত কিছু এই নতুন প্রজন্ম আসার পর হয়েছে যেভাবে হয়েছে, আপনারা কিন্তু সেইভাবে তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন নাই, একটা ভুল স্বীকারও করাইতে পারেন নাই। এবং এইবারও কি করলো আপনারা 25 জন যে করা হলো, আপনারা বলেন এরা বিএনপি। শেষের দিকে চলে এসেছি, আমি একটু ওনার কাছ থেকে শুনি, আমি জাস্ট 1 মিনিটের জন্য আপনার কাছে আসছি। আপনি বলতে চাইছিলেন, আপনার শেষ করতে হবে, মানে ওনার কথার প্রেক্ষিতে আপনি জবাব দিতে চাইছিলেন। কথাটা হলো যে মুক্তিযুদ্ধের বিষয়টা একটা বিরাট ব্যাপার, এটি আমাদের জাতির ফাউন্ডেশন এবং আমাদের এটা অর্জন। অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু যুদ্ধ করে হয় নাই, আন্দোলন সংগ্রামের মাধ্যমে হয়েছে, অসহযোগিতার মাধ্যমে হয়েছে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ টক আমি করতে চাই না। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে চৌধুরী সাহেব তো আমাদের মুরব্বী, বিশেষ করে আমরা ঢাকা জেলার লোক যারা, তা ঢাকার লোকরা ওনাকে মুরব্বী মানি। তো সেখানে তিনি তো রাষ্ট্রপতি ছিলেন, তার হাতেই তো ওত নিছে ইয়েরা যারা নিজামী মুজাহিদ। ওই সময় তো উনি যদি এটা কন্ট্রোল করতেন, উনি তো তখন আমাদের দলে, উনি কিন্তু ওনার স্বাক্ষরে কিন্তু বিএনপি রেজিস্ট্রেশন। আপনি তো নিজে বললেন রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, প্রধানমন্ত্রীর ক্ষমতা এই কথা তো বলেই গেলেন যে প্রধানমন্ত্রী ছাড়া কিছু করার নাই। এটা আবার উনি ওই কথাটাকে আমি শুধু টাচ করলাম, এটা ব্যাপারে কথা বলতে চাই না। এবং এটাও ঠিক, উনি কিন্তু বঙ্গবন্ধুর মাজারে গেছেন, এটা নিয়ে তো বিরোধ। আমি কথা শেষ করি, আমি বললাম তো উনি ঢাকা জেলার লোক, আমরা ওনার মুরব্বী মনে করি। এখন কথাটা হলো যেমন এই জামাতের বয়স যাই আছে, এখন যাদের বয়স 47-এর নিচে, আমার যে লেখাটা আমি এই কথাটা বলছি, এই পোস্টমর্টম 2018 নির্বাচন নয়াদিগন্ত প্রতি শনিবার যায় যেটা আসে, সেখানে আমি কথা বলছি যে জামাতকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। জামাতকে তাদের অবস্থান করবে এই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে জামাত যদি তার অবস্থান ক্লিয়ার না করে, তবে জামাত তার গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু জামাতের এখানে যেটা ডিফেন্সটা, যেটা জামাতের পক্ষে যে কথাটা বলা যায়, যেটা তারা বলবে যে আমরা তো আমাদের বয়স তো 47, তো তারা যদি ধরার একটা লোকের সেন্স হইতে বিরোধিতা করতে বা করতে গেলে ধরেন 20 বছর বা 15 বছরই ধরেন, তবু তো 60 বছরের একটা ব্যাপার। একটা শিশু জন্মগ্রহণ করেই তো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যেতে পারে না, 5 বছর পর সে যেতে পারে না। এইসব সব মিলিয়ে যদি ধরেন একটা 60 বছরের ডিফারেন্স হয়, তো সেখানে তো অনেক লোকে বেঁচে নাই। কিন্তু তাদের এখন একটা উচিত, আমি এই ব্যাপারে দেশের যে কনসেপশন, সাধারণ আইডিয়ার যে পারসেপশন, সেটার সাথে আমি একমত যে জামাতকে এই দেশে রাজনীতি করতে হলে, গ্রহণযোগ্য রাজনীতি করতে হলে, গ্রহণযোগ্যতা পেতে হলে তাদের অবস্থানকে ক্লিয়ার করতে হবে। আমি এইটুকু উনি কিন্তু খুব সুন্দর কথা বলেছেন। আমরা এই জায়গাটাই করতে হচ্ছে যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, দিস শুড বি দ্য বেস লাইন অফ আওয়ার পলিটিক্স। আপনি বিএনপি করতে পারেন, আমি আওয়ামী লীগ করতে পারি, উনি অন্য দল করতে পারেন, কমিউনিস্ট পার্টি করতে পারেন, কিন্তু এই জায়গাটাই জিয়াউর রহমানের অবদানটা আমি শেষ আসতেছি, আপনার কথা আসতেছি, জিয়াউরকে সাথে আনেন এবং জিয়াউর রহমানের কথাটা অবশ্যই আসা তার যথার্থ মূল্যায়ন, কারণ বাবার জায়গায় বাবা, ছেলের জায়গায় ছেলে। আপনার এখন আপনার জিয়াউর রহমান সাহেব ছেলে তারেক রহমান সাহেব, আপনাদের নেতা, উনি লন্ডনে বসে বলেন শেখ মুজিবুর রহমান
এই করেছিলেন। আমার কথা হলো কি ৭৩ থেকে ৭৫ পর্যন্ত তার শাসন আমলকে নিয়ে আপনি আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করতে পারেন, আমি ওই প্রসঙ্গে যাব না। আপনি ৭১ পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানকে এই যে বিএনপি আপনারা স্বীকার করেন না, এখানেই তো রাজনীতিকে আপনারা গ্যাপ করে দিচ্ছেন। রাজনীতিকে আপনারা দ্বিমুখী বৈরী রাজনীতির যে সংস্কৃতি তৈরি করতেছেন, এই জায়গা থেকে তো বেরিয়ে আসা উচিত। আপনি কিন্তু সুন্দর কথা বলছেন যে আজকে আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতকে যেমন পরিষ্কার হতে হবে, আপনাদেরকেও পরিষ্কার হইতে হবে যে আমরা বঙ্গবন্ধুকে, আপনি জিয়া রহমানের কথা যেটা বলছেন, অবশ্যই সে সেক্টর কমান্ডার ছিল, কিন্তু বঙ্গবন্ধুর সাথে তো জিয়া রহমান তুলনা করলে চলবে না। আমি সেই জিয়া রহমান কিন্তু কি বলেছিল, অন বিহাফ অফ বঙ্গবন্ধু, আমি সেই জায়গায় যাচ্ছি না, বঙ্গবন্ধু, আমি ওইটাও স্বীকার করি। হ্যাঁ, তাহলে তুলনা করেন কেন? আরে আমি এই কথাটা কি বলতে চাই, আমি বলি জিয়া রহমান যে ঘোষণাটা দিচ্ছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, কথাটা শেষ করতে দেন। এই দেশের হঠাৎ করে উনি ঘোষণা দেন, এই জনগণের যে পারসেপশন, জনগণের যে একটা আন্দোলনমুখী অবস্থান, আন্দোলন সংগ্রামের একটা অবস্থান সৃষ্টি হয়েছে, যে অবস্থানের সৃষ্টির উপরে বেস করে তিনি ঘোষণাটা দিচ্ছেন। কে করছে সেটা, এটা বলেন না কেন? আমি আরে ভাই, আমি তো কথাটা ক্লিয়ার করে, কে কার নেতৃত্ব হয়েছে? আরে ভাই, আমার কথাটা শেষ করতে দেন। তো আপনি বলেন না, কার নেতৃত্ব হয়েছে? আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করতেছেন কেন? রাজনীতিটা তো বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, এটা তো অস্বীকার করে না। এইটাই তো কথা, এটা তো অস্বীকার করার বিষয় না। আমি যদি এখন অস্বীকার করে যাই, আমি যদি এখন অস্বীকার করে যাই, জাতি মাইনা নেবে, দেশবাসী মাইনা নেবে? উনি বারবার জেল খাচ্ছেন, বারবার হয়েছেন, গ্রেপ্তার হয়ে পাকিস্তানের গেছেন, ওই কাহিনী তো সবাই আমরা জানি। কিন্তু পাশাপাশি এই স্বীকৃতিটার পাশাপাশি যদি ওই স্বীকৃতিটা আসে যে জিয়াউর রহমানও ওই ইনিশিয়েটিভ, তিনি বন্দুকের গুলিটা প্রথম ফুটাইছেন, তিনি বলছেন যে উই রিবর্ন, এবং বিজয় নিশ্চিত না পর্যন্ত আমাদের লড়াই চলে যেতে হবে। এটা আপনারা স্বীকার করেন, তবে তার ঝামেলা থাকে না। না, এই স্বীকারটা হবে যদি আপনারা যদি আচরণগত দিকটা যদি আপনারা একটু হইতেন, যে কারো বাড়িতে গেলেন, দেখা করলেন না, আপনারা রাজনীতিতে এই জায়গাটায় আমার মনে একটু পরিবর্তন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 3টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মিস্টার গোলাম সরোয়ার মিলন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নতুন সরকার যাত্রা শুরু করেছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং আমরা আশা করব রাজনীতিতে যে ব্যত্যয় বিচ্যুতি আছে সেগুলো রাজনীতিবিদরা ঠিকঠাক করে আবার চেষ্টা করবেন এবং যারা মন্ত্রী পরিষদে আছেন তারা সরকারকে ভালোভাবে পরিচালনা করবার যে দায়িত্ব পেয়েছেন সত্তার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন, এটিও আমাদের প্রত্যাশা। এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক এবং এই সমৃদ্ধি, রাজনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, সর্বদিক থেকে বাংলাদেশ তার সমৃদ্ধি অর্জন করুক, এটি আমাদের সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।